নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো। আর স্বর্ণালীর সঙ্গে আমি রয়েছি সুদীপ্ত। একেবারে সুদীপ্ত, এবং প্রথমেই আরো বারোতে আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা, কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, এবং সেই উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ একদমই অমিত শাহ বৈঠকে যাবেন এবং সেনাপ্রধান সহ উচ্চপদস্থ সেনা আধিকারিকরাও সেখানে থাকবেন। সম্প্রতি 3 দিনে 3বার ভূস্বর্গে জঙ্গি হামলা হয়। উল্লেখযোগ্য যে 1980 সালের পর এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ে এই জম্মু কাশ্মীরে। আর জম্মু কাশ্মীরে যখন সন্ত্রাসবাদীদের নিয়ে, অর্থাৎ সন্ত্রাসবাদী মুক্ত এই জম্মু কাশ্মীরের কথা বলা হচ্ছে, সেখানেই পরপর 3 দিনে 3বার এই হামলা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, যে বৈঠকের কথা বলা হচ্ছে সেখানে অমিত শাহ যাচ্ছেন, বিস্তারিত জানবো তোমার। দেখো, এর আগেই কিন্তু এই কাশ্মীর পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, এবং আজ যে বৈঠক নর্থ ব্লকে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ থাকছেন। অমিত শাহের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তার সঙ্গে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, ভারতীয় সেনাবাহিনীর জেনারেল মনোজ পান্ডে, তারা সবাই উপস্থিত থাকার কথা। তার কারণ এই ঠিক তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটা কিন্তু সব থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তার কারণ 370 হ্রদের পর যেটা মনে করা হয়েছিল যে সন্ত্রাস অনেকটা কমে যাবে উপত্যকায়, কিন্তু সেই উপত্যকায় সন্ত্রাস বেড়ে গেছে। গত 3 দিনে অন্তত 4 জায়গায় জঙ্গি হানার ঘটনা ঘটেছে। রিয়াসি, কাঠুয়া, ডোডা, পরপর 3টি জায়গাতে জঙ্গি হানা হয়েছে। সেখানে একজন সিআরপিএফ জওয়ান সহ অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ঠিক কোথায় কোথায় এই যে সীমান্ত বরাবর এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কোথায় কোথায় কত সেনা মোতায়েন রয়েছে, কোন জায়গায় কত সেনা আরো প্রয়োজন, কোন জায়গা দিয়ে মূলত কোন এলাকাকে টার্গেট করছে অন্য যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা, ঠিক কোন জায়গা দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, কোথায় তারা লুকিয়ে রয়েছে, কোথায় বাংকার তৈরি করেছে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই সমস্ত সেক্টরের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, সেনা আধিকারিকরা, তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকছেন। তারা বিস্তারিত জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, আর কোথায় কোথায় কি কি পদক্ষেপ করা যেতে পারে এই জঙ্গি কলাপ আটকানোর জন্য, আরো কোন জায়গাতে কত সেনা মোতায়েন করা হতে পারে, কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে কিনা, বা কোনো এই যে জঙ্গি হানা হওয়ার পর কোনো রকম কোনো অভিযানে নামতে পারে কিনা সেনা। যে এলাকাগুলো মূলত সেন্সিটিভ এলাকা, সেই সেন্সিটিভ এলাকাগুলোতে সেনাবাহিনীর তরফ থেকে কোন রকম মুভমেন্ট করা হতে পারে কিনা, এই সমস্ত কিছু কিন্তু এই আলোচনায় এই যে বৈঠক, তাতে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সবকিছু জানতে চান, তার কারণ ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নিজেদের মধ্যে কথা হয়েছে, এবং এই বার্তাটা খুব পরিষ্কার যে এই যে অন্য পাড়ের, অর্থাৎ যে অভিযোগটা বারবার ভারত করে আসছে যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা বারবার করে হামলা চালাচ্ছে, এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং এলওসি অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা বরাবর যে হামলাগুলো চালানো হয়েছে, সেখানে কিন্তু কোনোভাবেই কোনো রকম ছাড় দেওয়া চলবে না। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর অন্তত 4 থেকে 5 দিন পর, ভোটে জেতার পর, নওয়াজ শরীফ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অভিনন্দন জানিয়েছিলেন, পাল্টা অভিনন্দন জানিয়েছিলেন। তার যে শুভেচ্ছা বার্তা তিনি যে পেয়েছেন সেটা নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, কিন্তু এই নিরাপত্তার স্বার্থে তিনি কিন্তু আর একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছিলেন, এবং যে নওয়াজ শরীফের যে এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছিলেন এবং নরেন্দ্র মোদীকে যে অভিনন্দন জানিয়েছিলেন, তার পাল্টা তিনি রিটুইট করেছিলেন, এবং সেখানে সেই পোস্টটিকে ট্যাগ করে যেটা তিনি লিখেছেন যে নিরাপত্তার স্বার্থে দুই দেশের মধ্যে কিন্তু এই বিষয়টা খুব স্পষ্ট হওয়া দরকার যে সীমান্ত পারের যে সন্ত্রাস, সীমান্ত পারের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু ভারত কোনো রকম আপোষ করবে না, এবং সেই ব্যাপারটা কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো। তার কারণ পরপর এই রিয়াসি, কাঠুয়া এবং ডোডাতে যে হামলা হয়েছে, যে নক্কারজনক হামলা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে খাদে বাস পড়ে গিয়েছিল, তারপরেও কিন্তু গুলি চালানো হয়েছে, জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম, অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে।
অন্যদিকে বেলঘড়িয়ার দিকে নজর রাখবো। বেলঘড়িয়ার গুলিকাণ্ডে আটক দুজন। গুলি চালানোর পর আক্রান্ত ব্যবসায়ীকে ফোন করে দুষ্কৃতীরা বলে বাঁচগেয়া। ব্যবসায়ীর পরিচিতকে ফোন করে দুষ্কৃতীরা। একদমই সুদীপ্ত, এবং শুধুমাত্র তাই নয়, গুলি চালানোর ঘটনায় শাহজাদার নাম উঠে আসছে। টিটাগড়ের দুষ্কৃতী এই শেখ শাহজাদা, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ বেলঘড়িয়ায় যে শুট আউট ঘটে, যে ঘটনা আমরা দেখেছি গতকাল, সেই ঘটনাতেই কিন্তু এবার নাম উঠে আসছে দুষ্কৃতী শেখ শাহজাদার। একদমই তাই। ব্যবসায়ীকে ফোন করে তারা বলেছেন যে বাঁচগেয়া। অর্থাৎ আপনারা জানেন যে গতকালের যে খবরটা আপনাদের দেখিয়েছিলাম, বেলঘড়িয়াতে এই ঘটনা ঘটে। এক ব্যবসায়ীকে গুলি করা হয়, প্রায় 5 রাউন্ড গুলি চলে বলে জানা যায়, এবং তারপরে যখন এই ব্যবসায়ী বেঁচে যায় সেখানে দুষ্কৃতীরা তারা ফোন করে বলছেন বাঁচগেয়া। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এখনো পর্যন্ত এই ঘটনায় কি কি তথ্য সামনে আসছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? গতকালকে কিন্তু আসছিলেন এবং তার বিশেষ কাজের জন্য তিনি কিন্তু ডোমজুড়ে যাচ্ছিলেন, এবং যে বেলঘড়িয়া রথতলা, সেই রথতলা মোড় থেকে যখন তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, অজয় মণ্ডল ব্যবসায়ী তার গাড়িকে লক্ষ্য করে কিন্তু 7 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে এবং 5টি গুলি কিন্তু তার গাড়িতে স্পর্শ করে। এবং ব্যবসায়ী অজয় মণ্ডল তিনি যেটা বলেছেন যে প্রথমে দুষ্কৃতীরা গাড়ির পাশ থেকে গুলি চালায়, তারপরে প্রথমে যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল তাকে ভয় দেখানোর জন্য গুলি চলেছিল, কিন্তু ব্যবসায়ী যেটা দাবি করেছেন যে প্রথমে তার পাশ থেকে দুষ্কৃতীরা গুলি চালায়, তারপরে কিন্তু তার সামনে একেবারে গাড়ির সামনে থেকে এসে কিন্তু গুলি চালায়, ফলে গাড়ির সামনে যে নাম্বার প্লেট তার নিচেও কিন্তু গুলির চিহ্ন রয়েছে, গুলির আঘাত রয়েছে। এবং তারপরে ব্যবসায়ী অজয় মণ্ডল আরো তিনি যেটা জানিয়েছেন যে তার কাছে কিন্তু তোলার টাকা চাওয়া হচ্ছিল, সেই টাকা কিন্তু তিনি দিতে নারাজ হওয়ায় কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু তার উপরে ঘটেছে। এবং শুধু তাই নয়, তার যখন তাকে এই ধরনের গুলি চালানোর ঘটনা ঘটে তার আগে তার ফোনে কিন্তু হুমকির কল আসছিল, যেটা তোমাকে একটু আগেই বললাম। তারপরে মানে গুলি চালানোর ঘটনার পরেও তার ফোনে একই রকম ভাবে ফোন আসে এবং সেখানে বলা হয় বাঁচগেয়া। এবং তারপরে তার যে পরিচিত বন্ধু রয়েছে এবং তার অত্যন্ত কাছের মানুষ বলা যেতে পারে, তাপস ভগত, তিনি যেটা নিজে মুখে স্বীকার করেছেন তার ফোনও ফোন আসে এবং তাকেও একই ধরনের কথা বলা হয়। জয়ন্ত, কারোর নাম কি উল্লেখ করা হয়েছে? শাহজাদা বলে কারোর নাম কি উল্লেখ করা হয়েছে? তার কি পরিচয়, কিছু জানতে পেরেছো? অর্থাৎ বোঝাই যাচ্ছে সুদীপ্ত, যে ঘটনা ঘটেছিল আমরা দেখেছি যে বেলঘড়িয়ায় গুলি চালানোর ঘটনা ঘটে, এবং যেমনটা তুমি বলছিলে যে বেশ কয়েক রাউন্ড গুলি চলে এবং এক ব্যবসায়ীকে লক্ষ্য করে কিন্তু সেই গুলি চালানোর ঘটনা ঘটে বলেই জানা গিয়েছিল। যদিও সেই ব্যবসায়ী অবশ্যই বেঁচে গিয়েছেন, এবং সেখানেই এবার দুষ্কৃতীদের নাম উঠে আসছে। এখনো পর্যন্ত কি নাম উঠে আসছে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এখনো পর্যন্ত এই ঘটনায় কাদের কাদের নাম উঠে আসছে? শেখ শাহজাদা এই দুষ্কৃতীর নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, ব্যবসায়ী যেটা তিনি নিজে মুখে বলেছেন যে শেখ শাহজাদা বলে একজন ব্যক্তি আছে যার নাম কিন্তু উঠে আসছে। তিনি তার কাছে কিন্তু মাঝে মাঝে কিন্তু টাকার দাবি করতেন, টাকা পয়সার দাবি করতেন, এবং এই শেখ শাহজাদার কিন্তু নাম কিন্তু তিনি নিজে মুখে স্বীকার করেছেন এবং তার নাম কিন্তু উঠে আসছে। এবং পুলিশ ইতিমধ্যেই যে দুজন বাইক আরোহীকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, আমাদের যে সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে এবং সেই সিসিটিভি ফুটেজ আমরা গতকালকে দেখাচ্ছিলাম। সেই সিসিটিভি ফুটেজে দেখো যে একদম ব্যবসায়ীর গাড়ির সামনেই কিন্তু দুজন বাইক আরোহী চলে এসেছিল। সেই দুজন বাইক আরোহী কারা, তাদের বিষয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ব্যবসায়ীকেও তার পাশাপাশি কিন্তু পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করছে যে আরো কোনো নয়া তথ্য যে পুলিশের কাছে যেগুলো এসেছে ব্যবসায়িক মারফত, সেই তথ্যের সাপেক্ষে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তৎপর হয়েছে। এবং গতকাল রাতের বেলা থেকে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নজরদারি কিন্তু আরো তীক্ষ্ণ হয়েছে এবং গোটা অঞ্চল, যে টিটাগড় যোগসূত্র বারবার বলা হচ্ছিল তোমাকে, কারণ তার বাড়ি হচ্ছে ব্যারাকপুর নোনাচন্দন পুকুরে এবং তার যে শোরুম রয়েছে গাড়ির, সেই শোরুমটি হচ্ছে আগরপাড়ার। এবং সেই শোরুম থেকে তিনি যখন বেরিয়ে আসছিলেন তখনই ঘটনাটি ঘটে। ফলত এই যে জায়গাগুলো তোমাকে বললাম, সেই জায়গায় কিন্তু পুলিশের নজরদারি করা হয়েছে এবং তারপরেই কিন্তু এই যে নামটা উঠে আসে, ব্যবসায়ী নিজে মুখে যে স্বীকার করেছেন শেখ শাহজাদার নাম, এবং সেই তার পাশাপাশি যে দুজন বাইক আরোহীকে দেখা গিয়েছিল তাদের মধ্যে কি শেখ শাহজাদা আছে নাকি শেখ শাহজাদা আসল মাস্টার মাইন্ড, কে এই ব্যক্তি এবং সেই দুজনই বা কে, তাদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ যাচ্ছে। জয়ন্ত, যে বেলঘড়িয়ায় যে গুলিকাণ্ড ঘটে সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।
আরও এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাড়িতে হামলা, বোমাবাজি এবং বাইক ভাঙচুরের অভিযোগ উঠছে। অভিযোগের তীরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। একদমই সুদীপ্ত। এবং শনিবার গভীর রাতে বহরমপুর থানার গঙ্গাপাড়ে গোয়ালজন পোস্ট অফিস মোড়ে কণিকা মুখোপাধ্যায় এবং তার ছেলে ঋত্বিক মুখোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। একটি বাইকও ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ সামনে এসেছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি জানতে পারছো, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? দেখো সুদীপ্ত, সেটা হচ্ছে গোয়ালজলের পোস্ট অফিস পাড়া রয়েছে, সেই পোস্ট অফিস মোড়ে কণিকা মুখোপাধ্যায় এবং তার ছেলে ঋত্বিক মুখোপাধ্যায় তাদের বাড়িতে ভাঙচুর চলে। তাদের বাইক ভেঙে দেওয়া হয়, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়, এমনকি বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং পূর্ব পরিকল্পিতভাবেই তার বাড়ির উপর হামলা করা হয়েছে। কারণ কণিকা দেবীর অভিযোগ আরো যে ভোটের আগে তাদেরকে শাসানো হয়েছিল, তারা তৃণমূল সমর্থক করেন, সমর্থক বলেই কিন্তু তাদের উপর শাস্তি ছিল এবং বিজেপির লোকজন শাস্তি ছিল। গতকাল রাত্রেও সে কারণে তাদের বাড়ির উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে। যদিও স্থানীয় বিজেপি যারা রয়েছে, তারা বিজেপির সেই সমস্ত বিজেপি কর্মী এবং সমর্থকদের অভিযোগ যে এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। দুই পক্ষের গন্ডগোলের মধ্যে পড়ে ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ 4 জনকে আটক করেছে এবং কণিকা মুখার্জির ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে। গ্রামবাসীদের অভিযোগ যে পুরনো একটা গন্ডগোলের জেরেই কিন্তু এই ঘটনা। তার সঙ্গে ফেসবুকে একটা পোস্ট নিয়ে এবং তাছাড়া আসর নিয়ে গন্ডগোল হতে পারে বলে অনুমান করছে। তবে গতকাল রাত্রে কিন্তু দফায় দফায় বোমাবাজি হয়, এলাকায় লাঠি নিয়ে হাতে হাসুয়া নিয়ে সব তাড়া করে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ তৃণমূলের, যেমন বিজেপির দিকে বিজেপির অভিযোগ, পাল্টা অভিযোগ তৃণমূলের দিকে, যার ফলে ভোট পরবর্তী হিংসা বলেই মনে করা হচ্ছে এবং সেখানকার মানুষও জানাচ্ছে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। তবে বিজেপির জেলা সভাপতি যিনি রয়েছেন সাকারব সরকার, তার দাবি যে এর সঙ্গে বিজেপির কোনো জড়িত নয়। এলাকায় একটা গতকাল সন্ধ্যেবেলায় জল নিয়াকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের ফলে ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনৈতিক কোনো কারণ নাই, পাড়ায় এক পাড়ার সঙ্গে আর এক পাড়া কোনো গন্ডগোল লেগে থাকতে পারে। যদিও তৃণমূলের দাবি যে ওই ঘটনার সঙ্গে বিজেপি সরাসরি জড়িত, কারণ তাদের বাড়িতে সিসিটিভি ফুটেজ যাতে সংগ্রহ না করা যায় ফলে ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত এলাকা থমথমে। পুলিশ আরো তদন্ত চালাচ্ছে যে আরো কারা রয়েছে বা রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা। অনেক ধন্যবাদ কল্যাণ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। এখন পর্যন্ত সেখানে পুলিশি পিকেট বসানো হয়েছে। আজ রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কথা বলবেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে। একদমই সুদীপ্ত। এবং সোমবারই ডায়মন্ড হারবার যাবে দল, মঙ্গলবার কোচবিহার যাবে এই দল। ফিরে রিপোর্ট দেবে কেন্দ্রীয় নেতৃত্বকে। বিজেপির যে প্রতিনিধি দল, তারা সেখানে কারা কারা থাকছেন? ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব দেব, প্রতিনিধি দলের আহ্বায়ক বিপ্লব দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ রবিশঙ্কর প্রসাদও থাকছেন এই দলে। একদমই উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি এবং সাংসদ ব্রিজলাল থাকছেন সেখানে। সাংসদ কবিতা পতিতা, রাজ্যসভার সাংসদ, তিনিও থাকছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, যে রাজ্য অর্থাৎ বিজেপির যে 4 প্রতিনিধি দল আসছে এই রাজ্যে, তারা ঠিক কোথায় কোথায় যাচ্ছে এবং কবে কবে যাচ্ছে, এই বিষয়ে কি জানতে পারছে? দেখো, ভোট পরবর্তী হিংসার অভিযোগ কিন্তু রাজ্য বিজেপির পক্ষ থেকে বারবার করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। গতকালই আমরা দেখেছি একটি চিঠিতে, সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের একটি কমিটি, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দিয়েছে। যে কমিটি আজ রাত্রেবেলা 7টার সময় বিমানবন্দরে নেবে। তারা যাবে প্রথমে মাহেশ্বরী ভবনে, সেখানে কথা বলবেন যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে, এবং তার পরবর্তীকালে আগামী সোমবার দিন তারা যাবেন ডায়মন্ড হারবারে এবং মঙ্গলবার দিন যাবে কোচবিহারে। সেখানে গিয়েও ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বলবেন। এবং এই যে কমিটিতে আসছেন বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ, সেই বিপ্লব দেবের নেতৃত্বে 4 সদস্যের এই কমিটি আছে। তার মধ্যে রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, এছাড়াও রয়েছেন প্রাক্তন ডিজি উত্তরপ্রদেশের ব্রিজলাল, তিনিও রয়েছে আইপিএস অফিসার, তিনিও রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে, তারাই রিপোর্ট দেবে পুরো খতিয়ে দেখে যে কেন্দ্রের কাছে। এখন প্রশ্ন হলো, বিজেপির অন্দরেই এই প্রশ্ন উঠছে
যে ঘন ঘন কিন্তু এর আগেও দেখেছে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কখনো বা দলের কখনো বা এসছে সরকারি কেন্দ্রীয় সরকারের, সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে এখান থেকে পর্যালোচনা করার পরে কি রিপোর্ট দিল তা কিন্তু বাংলার মানুষও জানতে পারছে না, বিজেপি কর্মী সমর্থকরা জানতে পারছে না। এখন প্রশ্ন তাদের মধ্যেই উঠছে যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি রিপোর্ট দেবে, কি করবে, সে নিয়েই প্রশ্ন তাদের মধ্যে। কেন এই ফ্যাক্ট রাজ্যে ইতিমধ্যেই এই হিংসা, ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু রাজ্য বিজেপির পক্ষ থেকে গিয়েছিল আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আগামী 21 তারিখ পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে। তারপরে এবং পরবর্তী শুনানি আসে আবার 18 তারিখ। কিন্তু তারপরে যদি কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে কি হবে এই আক্রান্তদের? কারণ এর অভিযোগ হচ্ছে অনেকেই নাকি মানে ঘরে ফিরতে পারছে না, তাদের ঘর ভাঙচুর করা হয়েছে এই ভোট পরবর্তী হিংসায়। অপরদিকে রাজ্যের শাসক দল তারাও কিন্তু অভিযোগ করছে যে বিজেপি প্রভাবিত অঞ্চলগুলো সেখানে তাদের উপরও অত্যাচার করছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু চাপার উত্তর দুজনের মধ্যে এই কথোপকথন, অর্থাৎ একদল আরেক দলকে দুষছে। এর মধ্যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কেবলমাত্র রাজ্যের মানুষদের মধ্যে নয়, রাজনীতিবিদদের মধ্যে এবং পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, নেতৃত্বের মধ্যেও, যে এতবার করে কিন্তু এসছে কখনো বা সরকারি বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দুর্নীতি নামে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে 100 দিনের কাজের ব্যাপারে, আবাস যোজনার ব্যাপারে, কিন্তু সেই রিপোর্ট দেওয়ার পর রিপোর্ট কি হয়েছে তা কিন্তু বাংলার মানুষ জানতে পারছে না। তারপরে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে অর্থাৎ কেন্দ্রের পাঠানো বা এই দলগতভাবে বিজেপির পাঠানো এ নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেই। একদমই অনেক ধন্যবাদ দেবাশিস দা, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আর সুদীপ্ত, এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজও ফের রাজভবনে যাবেন বিরোধী দলনেতা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। একদমই তাই স্বর্ণালী, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী। প্রায় 100 জন আক্রান্ত, অর্থাৎ বিজেপির কর্মী সমর্থক যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন, সেই 100 জন আক্রান্তদের নিয়ে সঙ্গে করে যাবেন রাজভবনে, এমনটাই জানা যাচ্ছে। একদমই সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্যে একের পর এক, যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় কিন্তু ভোট পরবর্তী হিংসার যে ছবি আসছে, যে অভিযোগ বিজেপি নেতৃত্ব করছে, সরাসরি কিন্তু সেই অভিযোগ মূলত আমরা দেখতে পাচ্ছি রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেই অভিযোগগুলো নিয়েই কিন্তু আজ রাজভবনে যাচ্ছেন বিরোধী দলনেতা। আজ বিকেলেই তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন, এমনটাই খবর। আরো এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, রানীগঞ্জে ডাকাতি ও গুলিকাণ্ডে গ্রেপ্তার আরো এক। গ্রেপ্তার করেছে রানীগঞ্জ থানা সূত্রের খবর এমনটাই। যেটা জানা যাচ্ছে যে রানীগঞ্জে যে ডাকাতির খবর উঠে এসেছিল, সেখানে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর তারপরে আরো একজনকে গ্রেপ্তার করা হলো রানীগঞ্জ থানা সূত্রে, এমনটাই খবর। স্বর্ণালী, এই যে ডাকাতির ঘটনা উঠে আসছিল তা নিয়ে যেমন চাঞ্চল্য রয়েছে, পাশাপাশি এই বারে এই ডাকাতির ঘটনা কেন তারও কিন্তু প্রশ্ন উঠছে। সেখানে আরো একজনকে গ্রেপ্তার করা হলো। এ বিষয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। উৎপল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার কি ঠিক পরিচয়? দেখো সোনালী, 9 জুন অর্থাৎ রবিবার রানীগঞ্জে সোনার দোকানে যে ডাকাতি ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় 7 জন মূল অভিযুক্ত ছিল বলে জানা গেছে সূত্রের খবর। এখন আজকে যে একজনকে ধরা হয়েছে, তার মধ্যে তার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের দক্ষিণ খণ্ডের বাসিন্দা। তার নাম রয়েছে শশীকান্ত কুমার মালি। তাকে এই মুহূর্তে আসানসোল আদালতে তোলা হচ্ছে, এখনো পর্যন্ত সে পৌঁছায়নি। এর আগে যে দুজনকে ধরা হয়েছে, সোনু সিং ও সুরজ কুমার সিং, এই মূল অভিযুক্ত ছিল সোনু সিং। তাকে সে এই মুহূর্তে আসানসোল জেলা হাসপাতালে রয়েছে, এখনো পর্যন্ত ভর্তি। আর আজকে আরেকজনকে তোলা হচ্ছে আসানসোল আদালতে। তার নাম শশীকান্ত কুমার মালি, তার বাড়ি হচ্ছে অন্ডালের দক্ষিণ খণ্ডের বাসিন্দা। সোনালী, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর রয়েছে? এর সঙ্গে কি আরো কারা কেউ জড়িত রয়েছে উৎপল? দেখো সোনালী, পুলিশ খবর আগে তো এই হয়েছিল যে 7 জন অভিযুক্ত ছিল গুলিকাণ্ডে, পুলিশকে গুলি চালানোর যে ঘটনা ছিল ডাকাতি ঘটনায়। তো তার মধ্যে এই মুহূর্তে 3 জনকে ধরা হয়েছিল। আরো যারা রয়েছে খুব শীঘ্রই তাদেরকে ধরা হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান এবং প্লাস পুলিশের দাবি। সোনালী, একদমই। আপাতত ধন্যবাদ তোমায় উৎপল। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। রানীগঞ্জের ডাকাতির কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। রানীগঞ্জ থানা সূত্রে এমনটাই খবর, তাকে আদালতে পেশ করা হয়েছে।
আরও এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরও নিয়ে ফিরে এলাম বিরতির পর। এবার একটু সন্দেশখালির দিকে নজর রাখি। স্বর্ণালী, তোমার মনে থাকবে যে নির্বাচনের আগে এই সন্দেশখালির সন্দেশ কিন্তু একেবারেই ভালো ছিল না, এবং তারপরেও সন্দেশখালিতে এখন কি ঘটছে, যখন রেখা পাত্র বিজেপি সেখানে হারে, তারপরে কি ঘটছে স্বর্ণালী? একেবারেই সুদীপ্ত, অবশ্যই আমরা জানি যে বারংবার কিন্তু সন্দেশখালি খবরের শিরোনামে এসেছে, এবং এবার সন্দেশখালিতে বিজেপি কর্মীদের টোটো ও দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে আসছে, এবং সেই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। একদমই তাই। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ মূলত স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে 1 নম্বর ব্লকের বয়ারমারির এই ঘটনা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, ভোট পরবর্তীকালে হিংসার একটা নতুন যে দিশা, অর্থাৎ নতুন একটা ইস্যু তৈরি হয়েছে। বিশেষ করে এবার কিন্তু কোপ করেছে টোটো দোকানের ওপরে, যেটা অভিযোগ বিজেপি সমর্থকদের অভিযোগ, সেই বাসন্তী হাইওয়ে অর্থাৎ সন্দেশখালী যে প্রাইমারি 1 নম্বর অঞ্চলের যে বাসন্তী হাইওয়ে বেশ কিছু টোটো চালক তারা বিজেপি সমর্থক বলে পরিচিত। এমনকি তাদের টোটো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পাশাপাশি দোকান বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে বসিরহাটে আইএনটিটিউসির যে সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের কৌশিক দত্ত। তিনি বলেন, এই ধরনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, কেননা এখানে শক্ত সংগঠন, বিপুল পরিমাণে ভোটে তারা এই লোকসভা কেন্দ্রে জিতেছেন। এটা নিজেরাই প্রোপাগান্ডা তৈরি করে নিজেরাই একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। কিন্তু এই নিয়ে কিন্তু টোটো চালক তারা কিন্তু ইতিমধ্যে স্থানীয় ফাঁড়িতে তারা কিন্তু একটা ডেপুটেশন দিয়েছেন, এবং টোটো চালাতে যাতে অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা করুক প্রশাসন। ইতিমধ্যে তারা চাইছেন যে যেভাবে আমরা টোটো চালাতাম আমরা সেইভাবেই চালাবো, এবং তাতে যাতে কেউ বাধার সৃষ্টি না করে, তাদেরকে হুমকি না দেখায়, ভয় না দেখায়, তার জন্য সব রকম ব্যবস্থা করুক প্রশাসন। সেই দাবিতে, একাধিক দাবিতে তারা স্মারকলিপি জমা দেন। ইতিমধ্যে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব দাবি করেছে যে জেতার পরেও তৃণমূল কংগ্রেস এই ধরনের সন্ত্রাস ও ভয়ের রাজনীতি করছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কিন্তু পাল্টা অভিযোগ করেছেন এর সঙ্গে তারা কোনোভাবে জড়িত না। বিজেপি নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি করে তাদের হারানো জমি ফেরত পেতে বিভিন্ন রকম প্রোপাগান্ডা তৈরি করছে। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে প্রশাসন এই বিষয়ে পুরো হস্তক্ষেপ করে তদন্ত শুরু করেছে। একদমই, অবশ্যই সেই তদন্তের দিকে আমাদের নজর থাকবে। আপাতত সঙ্গে থাকো তুমি সঞ্জিত। একদমই তাই। এবং অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। আপনাদের জানিয়ে রাখি, বসিরহাটে যে ঘটনায় গ্রেপ্তার সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। আলতাফ মালিককে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জিয়ারুল গাজী। জিয়ারুল গাজীকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। আর এক কংগ্রেস কর্মী তোয়েব গাজীও গ্রেপ্তার। মূল অভিযুক্ত আয়ুব গাজী সহ 4 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। একদমই। আবারও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সঞ্জিত। সঞ্জিত, ঠিক কি জানতে পারছো বসিরহাটের এই ঘটনা? দেখো, বসিরহাটে পিফা বাসতলায় অঞ্চলে তৃণমূল কর্মী গুলিকাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। এর মধ্যেই জিয়ারুল গাজীকে গ্রেপ্তার করেছিল। তাকে তদন্ত করে, অর্থাৎ একদিকে তদন্ত, অন্যদিকে যে সিসিটিভি ফুটেজে যে দুষ্কৃতীদের যে কোমর থেকে রিভলভার বের করে গুলি করার যে ফুটেজ দেখা গিয়েছিল, মোট এই নিয়ে কিন্তু মূল অভিযুক্ত আয়ুব গাজী সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। আজকে সকালবেলা ভোরবেলা পিপা অঞ্চল থেকে তোয়েব গাজী নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। মোট দ্বিতীয় 2 জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ এই ঘটনার 24 ঘন্টার মধ্যে কিনারা করলো, অর্থাৎ এই গুলিকাণ্ডে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি এলাকা, বিশেষ করে তৃণমূল নেতৃত্ব যাই প্রকৃত যে তৃণমূল সক্রিয় কর্মী ছিল এই আলতাফ মালি, তাকে পরিকল্পনা করে অর্থাৎ চক্রান্ত করে খুনের চেষ্টা করেছিল ওই দুষ্কৃতী আয়ুব গাজী সহ বেশ কিছু 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কিন্তু পাশাপাশি এবং আয়ুব গাজীর পরিবারের পক্ষ থেকেও একটা দাবি করা হয়েছে, তাদের রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের বাড়িতে চড়াও হয়, হামলা চালায়, ভাঙচুর চালায়, এমনকি আগুন লাগিয়ে দেয়। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি যে বিশেষ করে যে এই যাদের বাড়িতে যারা এই ঘটনা ঘটিয়েছে, সিপিএম সমর্থক
যে দুষ্কৃতির বারবার নাম উঠে আসছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও একটা সিপিএম নেতা খুনের, তার নাম জেল খেটেছিলেন। একাধিক মামলা রয়েছে, একাধিক খুনের অভিযোগ রয়েছে কুখ্যাত দুষ্কৃতির বিরুদ্ধে। এবং উত্তেজিত জনতা তারা পিপা অঞ্চল থেকে এসে তার বাড়িতে হামলা চালিয়েছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, অবিলম্বে মূল যে অভিযুক্ত আইয়ুব গাজীকে গ্রেপ্তার করতে হবে, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, একাধিক খুনের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি মামলায় কিন্তু ইতিমধ্যে বেশ কয়েক বছর জেল কেটেছে। কিন্তু কেনই ওই তৃণমূল কর্মীকে গুলি করলো, অর্থাৎ গুলি চালিয়ে খুনের চেষ্টা করলো? তাহলে কি পুরনো শত্রুতার জের, না রাজনৈতিক কারণ আছে? সবটাই তদন্ত শুরু করেছে বসিরহাট থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখিয়ে খতিয়ে একের পর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করছে পুলিশ। ইতিমধ্যে 24 ঘন্টার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করলে বাকি 2 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন জায়গায়। একদমই, অনেক ধন্যবাদ সঞ্জিত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। লোকসভা নির্বাচন শেষ হতে না হতে বেজে গিয়েছে উপনির্বাচনের দামামা। শুরু হয়েছে প্রচার। মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে শক্তি পাণ্ডেকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীর নামেই ছাড়পত্র দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকে সেই মানিকতলার কেন্দ্রে প্রচারে নামলো তৃণমূল কংগ্রেস। আপনারা সেই ছবি দেখছেন। কুণাল ঘোষকে এবার আহ্বায়ক করা হয়েছে। যেদিনই নাম ঘোষণা করা হয় সেদিনই তারা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী কুণাল ঘোষকে নিয়ে, এবং তারপরে এই আহ্বায়ক করা হয়েছে তাকে। রবিবার সকালে প্রচারের ময়দানে নামলেন তিনিও। একদমই সুদীপ্ত, সামনেই 4 বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে উপনির্বাচন রয়েছে এবং তার মধ্যেই রয়েছে এই মানিকতলা কেন্দ্র। এই বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবাশিস দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, যেমন আমরা দেখতে পাচ্ছি যে উপনির্বাচনের দামামা কিন্তু বেজে গিয়েছে। আজই মানিকতলায় কিন্তু প্রচারে বেরিয়েছেন প্রার্থী। সেক্ষেত্রে ঠিক কতটা সাড়া পেয়েছেন তারা মানুষের? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত 2 দিন আগেই 4 কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে কিন্তু রয়েছে মানিকতলা প্রার্থীকে নিয়ে শক্তি পাণ্ডেকে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তিনি প্রচার করে নেবেন। এবং প্রথম দিনেই প্রচারে যে পরিমাণ মানুষের ভিড় হয়েছে তাতে কিন্তু যথেষ্ট তৃণমূল কংগ্রেসের কাছে খুশির বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই আসনে কিন্তু বামেদের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও মূল যে প্রতিদ্বন্দ্বী বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা তারা চূড়ান্ত করতে পারেননি। গতকাল তারা বৈঠকে বসেছিলেন, সেখানেও সিদ্ধান্ত হয়নি। সেখান থেকে প্রতি আসনে তারা 3 থেকে 4 জন করে প্রার্থীর নাম পাঠিয়েছেন। সেই দিকে তৃণমূল কংগ্রেস প্রথম দিনেই যথেষ্ট সাড়া পেয়েছেন এবং তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন যে সাধারণ মানুষ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে এই পরিবারের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস রয়েছে, বিশেষ করে মানিকতলার মানুষের বিশ্বাস রয়েছে, তাতে বিপুল পরিমাণ ভোটে উপনির্বাচনে জয়ী হবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডে। একদমই, ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এখন সময় আরো একটি বিরতির। ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো 12। আর এই মুহূর্তে সুদীপ্ত আমরা সরাসরি আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা, সমস্যায় সাধারণ মানুষ। একদমই তাই। গত কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গে। নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় সহজেই জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। আলিপুরদুয়ারের নিউ আলিপুরদুয়ার পুরসভার 11-16 নম্বর ওয়ার্ডের পাশাপাশি অন্যান্য ওয়ার্ডও রাস্তাঘাট জলের তলায়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, এখনো পর্যন্ত সামগ্রিক কি পরিস্থিতি আলিপুরদুয়ারের, কি দেখতে পাচ্ছ, কি চিত্র উঠে আসছে? হ্যাঁ দেখো, গত বেশ কয়েকদিন ধরে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলছে। সারা রাতভর বৃষ্টি হচ্ছে। এর কারণে কিন্তু বিভিন্ন এলাকা থেকে আমরা জলমগ্নের খবর দেখাচ্ছি আমাদের দর্শকদের। বর্তমানে আমরা রয়েছি আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ এলাকায়। এখানেও কিন্তু সেম একটাই সিচুয়েশন। এই বর্ষাকালে কিন্তু গোটা এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দাদের ঘরে ঘরে জল ঢুকে পড়েছে। এলাকার যে জল নিকাশি ব্যবস্থা থাকে অনেক জায়গায়, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার শহরের
11 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড সহ একাধিক, এই যে হ্যামিল্টনগঞ্জ এলাকায় কিন্তু, কালচিনি এলাকা, সব এলাকায় কিন্তু একটাই সমস্যা উঠে আসছে জনগণ থেকে, যে এলাকার যে জল নিকাশি ব্যবস্থা বেহাল থাকার দরুন কিন্তু গোটা এলাকাটাই জলমগ্ন হয়ে পড়ছে। বৃষ্টি হচ্ছে আর বাসিন্দাদের ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে। বাসিন্দারা রয়েছে, তার সাথে কথা বলবো। দাদা, কি সমস্যা? এখানে নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, প্রশাসন কোনো কিছু করছে না। প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন এসে দেখছেও না, কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনকি প্রশাসন কোনো কাজই করছে না। এই বিষয়ে কবে থেকে এই সমস্যাটা হচ্ছে? মোটামুটি অনেকদিন ধরে হচ্ছে। যখনই বর্ষা আছে আর এই সমস্যা দেখা দিচ্ছে, বাড়ি বাড়িতে জল। যেটা বাসিন্দাদের সাথে কথা বললাম, বাড়ি বাড়িতে জল রয়েছে, এই বিষয়ে কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় কিন্তু আলিপুরদুয়ার জেলায় হাসিমারাতে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। 292 মিলিমিটার কিন্তু বৃষ্টি হয়েছে। আর বিভিন্ন যে নদী রয়েছে, ভুটান পাহাড় থেকে আগত তোরসা নদী, বাসরা নদী, পানা নদী, কিন্তু নদীর জলস্তরও বেড়েছে। কিন্তু প্রশাসনের তরফে এখন পর্যন্ত কিন্তু নদীতে কোনো সংকেত জারি করা হয়নি। আর বিভিন্ন এলাকায় যে জলমগ্ন, নিকাশির সমস্যা নিয়ে কিন্তু এখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের নাজেহাল অবস্থা। একদমই অজয়, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিস্তীর্ণ এলাকা আলিপুরদুয়ারের সেটা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে, এবং যেমনটা অভিযোগ সামনে আসছে যে নিকাশির ব্যবস্থা ভালো না হওয়ার কারণেই কিন্তু এই জলমগ্ন অবস্থা। আপাতত ধন্যবাদ তোমায় অজয়। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে আলিপুরদুয়ার থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। আরো বারোতে এখন সময় আরো একটি বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দুর্যোগ বিপর্যস্ত হচ্ছে সিকিম এবং এখানে আটকে পড়েছে 1200 পর্যটক। আজ উদ্ধার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে এয়ারলিফট করা সম্ভব হয়নি এবং এই সম্ভাবনা অনেকটাই কম জানা যাচ্ছে। সড়কপথে উদ্ধার করা হতে পারে পর্যটকদের। একেবারেই সুদীপ্ত, আমরা দেখেছি যে সিকিমে কিন্তু এক টানা 4 দিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে, এবং সেই বৃষ্টিপাতের জেরেই কিন্তু সেখানে আটকে পড়েছেন 1200 জন পর্যটক, এবং তাদেরই আজ থেকে উদ্ধার কাজ সেখানে শুরু হবে এমনটাই জানা যাচ্ছে, এমনটাই খবর রয়েছে। ঠিক এই বিষয়ে আমরা জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। কৌস্তভ, ঠিক কোন সময় থেকে এই উদ্ধার কাজ শুরু হবে এবং এখনো পর্যন্ত কি খবর রয়েছে, প্রশাসন সূত্রে কি জানা যাচ্ছে কৌস্তভ? দেখো, সকাল পর্যন্ত যে আমরা খবর পেয়েছি তাতে বায়ুসেনা কিন্তু রীতিমতো প্রস্তুত রয়েছে যেই সমস্ত পর্যটকরা উত্তর সিকিমে আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য। তবে এখনো পর্যন্ত সেই উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা সেটি সঠিকভাবে কিন্তু জানা যায়নি। বায়ুসেনার তরফ থেকে সিকিম সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে এই বিষয়ে গতকাল থেকে, যে কিভাবে পর্যটকদের নিরাপদে সেখান থেকে ফিরিয়ে আনা যায়। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে সিকিম থেকে মাঙ্গানের যে রাস্তা ছিল, সেই রাস্তার যে ক্ষতি হয়েছিল, রাস্তায় ধস নেমেছিল, তো সেখানে কিন্তু যে একটা সংকল্প সেতু রয়েছে সেটাকেও কিন্তু ঠিক করার কাজ প্রায় শেষের দিকে বলে সূত্রের খবর। যদি সেই সেতু ঠিক হয়ে যায় এবং সেই চলাচলের রাস্তা ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র যে এয়ারলিফট করা হবে তেমনটা নয়, পাশাপাশি কিন্তু সড়ক পথেও পর্যটকদের ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করা হচ্ছে। তবে একটা খবর যেটা আমরা পাচ্ছি, উত্তর সিকিমের থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যে গত কয়েকদিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, একটা কার্যত প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছিল, সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কমেছে। আর এই কারণে যে উদ্ধার কাজ করতে যে অনেকটাই সুবিধা হবে এটা কিন্তু বলা বাহুল্য। তবে এখন পর্যন্ত যে খবর, তাতে বায়ুসেনা কিন্তু প্রস্তুত রয়েছে যাতে করে যেই সমস্ত পর্যটকরা আটকে রয়েছে তাদেরকে সঠিকভাবে উদ্ধার করে নিয়ে আসা যায়। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে বিভিন্ন রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যে মেরামত করার কাজ শুরু করা হয়েছে। তবে তিস্তা নদীর জল কিন্তু গতকালকের তুলনায় আজকে কিছুটা হলেও বেড়েছে। পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন নদীগুলিতে কিন্তু জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে। আরও একটি বিষয় বলে রাখবো, আজ সকাল 6টায় এবং 9টায়, অর্থাৎ দুবারে কিন্তু মোট 1800 কিউমেক জল গাজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে। কার্যত বলা যেতে পারে যে নদীর জলের কিন্তু একটা চাপ উপরের থেকে আসছে, যার থেকে কিন্তু তিস্তার যে ব্যারেজ রয়েছে গাজলডোবায়, সেই জল ছাড়া হচ্ছে। কাজেই জলস্তর যদি ঠিকঠাক থাকে, সেইভাবে যদি আগে দেখো রুদ্র রূপ যদি ধারণ না করে তিস্তা, তবে সমস্তটা কিন্তু ঠিকঠাক থাকবে। আর সব থেকে যেটা বড় বিষয়, যে এয়ারলিফট করতে গেলে যে আবহাওয়া ঠিকঠাক থাকা দরকার, সেটা যদি থাকে তবে কিন্তু আজকের মধ্যে বেশ কিছু পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হবে এবং তাদেরকে কিন্তু তাদের যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়া হবে। সিকিম সরকারের সাথে বায়ুসেনা কিন্তু একাধিকবার এই নিয়ে বৈঠক করছে এবং যেটা সূত্রের খবর যে খুব দ্রুত কিন্তু পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তোমাকে বলে রাখবো যে 1200 জন যে পর্যটক আটকে রয়েছে তাদের মধ্যে 700 জন
পর্যটক, বাঙালি পর্যটক, অর্থাৎ পশ্চিমবঙ্গের বহু পর্যটক কিন্তু সিকিম বেড়াতে যান, তারাও কিন্তু এখানে আটকে রয়েছেন উত্তর সিকিমে। সেই সাথে কিন্তু 15 জনের মতো বিদেশি পর্যটকও রয়েছে। কাজে প্রত্যেক পর্যটকের যাতে কোনো রকম সমস্যা না হয়, তাদের কোনো রকম ঝুঁকি নিতে না হয়, সমস্ত দিক নজর রাখছে সিকিম সরকার। তাদেরকে নিয়মিত তাদের খাবার দেওয়া থেকে শুরু করে তাদের খোঁজখবর রাখা হচ্ছে, আর খুব দ্রুত কিন্তু পর্যটকদের ফিরিয়ে আনা হবে বলেই জানা যাচ্ছে। একদমই কৌস্তব, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। অর্থাৎ যে বিপর্যস্ত সিকিম, সেখানে আটকে পড়েছেন 1200 জন পর্যটক এবং তাদেরই আজ থেকে উদ্ধার কাজ শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। আপাতত ধন্যবাদ তোমায় কৌস্তব। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। আরো 12 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।